25শে মার্চে এবং তার পরবর্তী ঘটনা আমরা সবাই জানি। আমি নিজেও যেহেতু ঢাকায় ছিলাম, আমারও মধ্যে সেই স্পৃহাটা কাজ করছিল যে যেভাবে ওকে আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। আমার ফ্যামিলিতে একটা ঘটনা ঘটে যায় এর মধ্যে। 19শে মার্চ 71 সালে আমার সবচেয়ে ফ্যামিলি বড় ভাই, উনি ছিলেন পাকিস্তান এয়ারফোর্সের একজন বোম্বার পাইলট। তো ওনার পোস্টিং ছিল করাচিতে। ওই 19শে মার্চের রাতে একটা ট্রেনিং ফ্লাইটে সে এবং আরেকজন জুনিয়র অফিসার করাচিতে বিমান ক্র্যাশ করে মারা যায়। যে খবরটা আমরা পাই 19 হয়েছে 20 তারিখে একজন এসে আমাদের বাসায় জানালো যে এরকম আপনার বড় ভাই এই ব্যাপার হয়েছে, মারা গেছে, এবং রেডিওতে বলেছে কিন্তু রেডিওর নামটা কিছু বলে নাই। তো ন্যাচারালি আমাদের পরিবারের মধ্যে একটা শোকের ছায়া। তো তারপরে এর মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি হয়তো ভাইয়ের ডেড বডি পাবো, কিন্তু ডেড বডি এখানে আনতে দেয়নি, টিক্কা খান পারমিশন দিল না, কারণ বাঙালি পাইলট কাগজে ওইভাবে আসলো যে করাচিতে বাঙালি পাইলট নামটা দিয়ে মৃত্যুবরণ করেছে, তো এজিটেশন হবে, সেই জন্য ডেড বডিটা আনতে দিল না। এর মধ্যে 25শে মার্চের সেই কালো রাত্রি ঘটে গেল। তো ওই সময় সবাই তরুণ যারা আছে ঢাকা থেকে ছেড়ে সবাই প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণের জন্যে বেরিয়ে পড়লো। আমরা সিদ্ধান্ত নিলাম, আমি এবং আমার আপন খালাতো ভাই, আমার থেকে বছর আড়াই বড়, সেও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এবং পাড়ার আরেকজন বন্ধু আমাদের, আমরা তিনজন সিদ্ধান্ত নিলাম যে আমরা জয়েন করব। কিছু কিছু খবর পাচ্ছিলাম কোথায় মুক্তিযুদ্ধরা সংগঠিত হয়েছে। তো এই সময় আমার মা, যেখানে বিধবা মা, উনি একটা ন্যাচারালি তার বড় ছেলে মারা গেছে, পরিবার একটা শোকের ছায়া। কিন্তু মাকে যখন বললাম যে উনিও তো দেখছেন বাংলাদেশের কি অবস্থা, যে আমি যুদ্ধে যেতে চাই, আমি বলবো যে ওনাকে সালাম করতে হয় যে এরকম মানসিক পরিস্থিতির মধ্যে উনি আমাকে অনুমতি দিলেন যাওয়ার জন্য, এবং আমরা দুজনই একদিন বেরিয়ে পড়লাম সকালে। 1971 সালে 19শে মার্চ যুদ্ধবিমান দুর্ঘটনায় শহীদ হন ফ্লাইট লেফটেন্যান্ট জিয়াউদ্দিন হাসান। তার বীরত্বের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার তাকে সিতারাই জুররাত পদকে ভূষিত করেন। পরবর্তীতে তারই ভাই জামিল দি আহসান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হন। দুই ভাই দুই দেশের দুই বীরত্বপূর্ণ পদকে ভূষিত হন, যা জন্ম দেয় এক বিরল ঘটনার। রুয়ান্ডা মিশনে একদিন হঠাৎ করে আমাদেরকে একটা পেট্রোল পাঠানোর জন্য বলা হলো, কিন্তু আমাদের হাতে কোনো পেট্রোল টিম ছিল না। তা আমি এটা আমার বসকে বলার সাথে সাথে আমার বস বললেন যে উই উইল মেক এ টিম। আমার বস ছিলেন কর্নেল টিকো, হি ওয়াজ ফ্রম ফিজি। তো টিম কে হবে? আমি, আমার বস এবং একজন সেনেগালি অফিসার। আমাদের টাস্ক হলো যে আমরা কিছু তুৎসিকে রেস্কিউ করে আনবো, এবং এইটা করতে যে আমরা আরজিএফের একজন নায়ক কর্পোরালকে আমাদের গাড়িতে তুলে নিলাম। গাড়ি তুলে নিয়ে আমরা যেই টার্গেটে এলাকায় যাচ্ছি, যেতে যেতেই মাঝখানে আমরা একটা চেক পয়েন্টে আটকা পড়লাম। আমাদের গাড়ি চেক করলো, চেক করে দেখা গেল যে আমাদের গাড়ির ভিতরে আরজিএফের একজন কর্পোরালকে আমরা লুকায় নিয়ে যাচ্ছি। এই তো সাথে সাথে চিৎকার চেঁচামেচি, এবং যারা আমাদেরকে আটকালো তারা ছিল আরপিএফের সদস্য, এবং ওইখানে একজন মেজর, সেই মেজর আমাদেরকে গাড়ি থেকে টেনে হেঁচড়ে নামালো, নামায় বলল যে ইউ আর ট্রাইং টু স্মাগল আউট দিস কর্পোরাল অ্যান্ড ইউ আর এ ট্রেইটার, আই উইল কিল ইউ, আই উইল শুট ইউ ইন দ্য ফায়ারিং স্কোয়াড। আমাদের তিনজনকেই সেই এখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাওয়া হলো, এবং নীল ডাউন পজিশনে রাখা হলো, হাত পিছনে, মাথার পিছনে হাত। আমার বস আমাকে বলল যে আসাদ, ইউ ট্রাই, বিকজ আরপিএফ পিপল লাইকস ইউ, বাংলাদেশি অবজারভারদেরকে। তা আমি একটু চেষ্টা করলাম যে লুক মেজর, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ইউর ফ্রেন্ড। He just shouted. He said that you are not my friend, you are a traitor. I will kill you. তারপরও তাকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে লুক, আই এম বাংলাদেশি, বলছে ইউ আর এ বাস্টার্ড, আই ডোন্ট টক, আই উইল কিল ইউ রাইট নাও।
আমি চুপ করে গেলাম যে মরতে তো হবেই, আমি চুপ করে বসে থাকি। এর মধ্যে আমার বস, উনি হলো 17 বছরের ইউএন মিশন এক্সপার্ট, a 6 feet tall guy, Fijian guy, 17 years he is in UN mission. উনি বলল যে আসাদ, লেট মি প্লে মাই লাস্ট ট্রিক, বিকজ উনি অনেক এই ধরনের সিচুয়েশন ফেস করে আসছে। আমি একটা কথা বলতে চাই, সোমালিয়ায় ওয়ারলর্ড ছিল ফারাহ আইদিদ, জেনারেল ফারাহ আইদিদ। উনি কিন্তু ফারাহ আইদিদের সাথে ঝগড়া করে এই আমাদের রুয়ান্ডা মিশনে আসছে। ফারাহ আইদিদ ওনাকে বলেছিল যে 2 দিনের মধ্যে যদি এই টিকোকে ওখান থেকে বের না করা হয়, হি উইল ব্লো হিম অফ। তো উনি, হি ওয়াজ এ 6 feet tall, 3 inch tall guy, very lively, he is very intelligent, and in 17 years he has achieved lot of experience. He just said, Major, you want to shoot us? Shoot, no problem. You are the boss over here, but before you shoot, please talk to your boss, Charles, because Charles will ask you that why without his consent you have killed the observers. Because Charles will again ask by Kagame. Kagame was their chief of staff, who is the present president of Rwanda. Initially, Major showed that he doesn't care anyone, but the way Tico said that talk to Charles, because Charles will ask you, and in turn Kagame will ask Charles. এই কথা বলাতে এবং যেই কনফিডেন্সের সাথে বলেছে, it was, the Major was shaken off. Major তখন বলল যে, what did you say? What is your name? He said, tell your boss my name is Tico. আমরা শুনতে পাচ্ছি যে সেটে বলতেছে, hey কম, মানে কমান্ডার, I am going to shoot 3 observers. They are traitor, they are smuggling out 1 corporal through my area. I have got hold of them and I am going to shoot them. One of them is identifying himself as Tico. যেই এই নামটা বলেছে, আমরা ওখান থেকে শুনতে পাচ্ছি যে ওর বস বলতেছে, hey, what did you say? What is his name? He said that he is telling his name is Tico. আমরা শুনতেছি ও চিৎকার করতেছে, ওর বস বলে, come on, listen, don't do anything to him, take this set to him, I will talk to him. আমার বস তখন আমাকে বলতেছে যে, বাগার, my tricks has played, it has worked, we are saved. মেজর সেটটা এনে দিল, তখন সে সেট নিয়ে সাথে সাথে I have seen, we are still in the firing squad, we are still in the kneel down position. Tico, he just shouted, Charles, this is Tico, how dare your officer is misbehaving with me, he has put me in the firing squad in kneel down position. I will tell the whole world. আমি তখন চিন্তা করতেছিলাম, how confidently he is telling, he is still in the firing squad. Well, I will tell the whole world that you have done this thing with me. If you want to shoot, let him shoot. The whole world tomorrow will know that you have shoot the chief military observer along with 2 other observers. তখন Charles was in a defensive position. He just said, Tico, nothing will happen, hand over the set to him, I will tell him to send you to me. We will discuss and we will sort out the problem. এর মধ্যেও এই যে 17 বছর সে মিশন করেছে, he has come to know how to handle the situation. He did not forget about that corporal. তখন সে বলতেছিল যে, I am coming to you, but tell your officer not to do any harm to this corporal. যাই হোক, আমরা ওখান থেকে মেজর আমাদেরকে বলল যে, you bastard, you get out of this place, you just get out. আমরা তাড়াতাড়ি ওখান থেকে গাড়িতে উঠে গাড়ি রওনা দিলাম। ইন দ্য মিন টাইম তার রাগটা বহিঃপ্রকাশ করার জন্য তার হাতে যে এসএমজি ছিল, সেই এসএমজি দিয়ে আমাদের গাড়ির পিছনে বাস্ট ফায়ার করলো। আমাদের ক্যাপ্টেন পিছনে গাড়িতে পিছনের দরজা দিয়ে উঠতেছিল, সে উঠতেও পারে নাই।
সে হঠাৎ চিৎকার করতে, স্যার আই এম হিট, আই এম হিট, আই এম হিট। আমি গাড়ি টেনে নিয়ে প্রায় 800 গজ সামনে যেয়ে ওকে গাড়ি থামিয়ে ওই গাড়ির মধ্যে ইট করালাম। যাওয়ার পথে তাকে ড্রপ করে দিয়ে আমরা চার্লসের সাথে দেখা করলাম। চার্লসকে বুঝালাম যে আমরা তোমাদের লোককেই রেস্কিউ করতে যাচ্ছিলাম, উই আর নট স্মাগলিং আউট দি আরজিএফ। আমাদের ডিসকাশন অনেক লম্বা ডিসকাশন। He was convinced and he said, I am giving instruction to my officer to let the corporal released and you go and rescue him. আমরা যখন ফেরত আসলাম তখন বাংলাদেশ ব্যাটালিয়ন থেকে আমাদেরকে একটা এপিসি দেওয়া হলো, বিকজ এর আগে সফট ভেহিকেলের উপরে ফায়ার করেছে, এরপরেও তারা ফায়ার করতে পারে। এইটা রিস্ক না নিয়ে এপিসি নিয়ে তাদের কাছে যাওয়া হলো, কর্পোরালকে মুক্ত করা হলো, নিয়ে আসা হলো ফোর্স গেট করে, এবং আরজিএফ এর লিয়াজ অফিসারের কাছে তাকে হ্যান্ড ওভার করা হলো। অফকোর্স যাওয়ার সময় আমরা কিছু খাদ্যদ্রব্য নিয়ে গেছিলাম ওই পোস্টের লোকজনের জন্য। দে ওয়ার ভেরি হ্যাপি অ্যান্ড নিয়ে আসা হলো, একটা হ্যাপি এন্ডিং হলো। এবং আমরা এই যে এতক্ষণের উত্তেজনা এবং নাটক, যে এইটার অবসান ঘটল। কর্নেল ইসোয়াডি টিকোকা, যাকে সবাই কর্নেল টিকো হিসেবে চিনত, ছিলেন রোয়ান্ডা মিশনের চিফ মিলিটারি অবজারভার, এবং সেই কর্নেল টিকো পরবর্তীতে ফিজির একজন মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হন। অন্যদিকে রোয়ান্ডান পেট্রিয়টিক ফ্রন্টের সেই কমান্ডার পল কাগামে বনে যায় সেই দেশের প্রেসিডেন্ট। কাগামে আজও রোয়ান্ডার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, বুঝছো, আমরা যখন ওই হেলিট্র্যাক্সে মুভ করি উইথ দি ইউনিট, আমার মুভের ব্যাপারটা নিয়ে একটু একটা মজার ঘটনা আছে। দ্যাট ওয়াজ ইন 1979। আমি তখন এগেন আই ওয়াজ অন এ ট্রেনিং কোর্স, অফিসার্স মেকানিক্যাল ট্রান্সপোর্ট কোর্স, ফার্স্ট কোর্স 1, OMT1। দ্যাট ওয়াজ এট ASC সেন্ট্রাল স্কুল, গিলাতলা, খুলনা। ওরা এই ট্রেনিংটা, অফিসারদের এই ট্রেনিংটা অর্গানাইজ করতো। আমি তখন ইউনিট যখন চিটাগং ক্যান্টনমেন্ট থেকে আলীকদম এবং লামায় মুভ করে, তখন আমি ছিলাম কোর্সে। কোর্স থেকে যখন আমি চিটাগংয়ে পৌঁছাই ফেরত এসে, তখন দ্য হোল ইউনিট হ্যাজ অলরেডি মুভড। অনলি কিছু অ্যাডমিন এসল, ব্যাডমিনের কিছু জিনিসপত্র এবং বাকি যারা ছুটিতে কিছু ছিল ওই লোকজন, এরা তখন আবার আলীকদমে যাচ্ছে। আমি তখন জয়েন করেছি। আমি জয়েন করার পরে যখন আমি যাব, তখন তো অপারেশনাল এরিয়া, ওখানে মুভ করতে গেলে আমাদেরকে কী বলে না, হ্যাভাসেক FSMও বলে ওঠেন না, ফিল্ড মার্চিং অর্ডার সব পড়তে হয়। তো আমার কাছে কিছু নাই, বিকজ আমার ওয়েপেনটাও যেটা আমার নামে ইস্যু, সেটাও ওরা নিয়ে চলে গেছে একটা আলীকদম ক্যান্টনমেন্ট। আমি তো এখন খালি। তো ভার্চুয়ালি আমি এখন ভোরবেলা, তখন যেদিন মুভ হলো, আমার মনে আছে আর্লি মর্নিং, প্রবলি সামটাইম ইন জানুয়ারি, প্রচণ্ড শীতের মধ্যে আমরা তখন ওই গাড়িতে করে আমরা চিরিঙ্গা বলে একটা জায়গা আছে, দ্যাট ওয়াজ ইন মাতামহরি নদীর পাড়ে, চিরিঙ্গা, ওইখানে ছিল ঘাট। ওই ঘাটে গিয়ে আমরা নৌকায় উঠতাম। ওই নৌকায় করে প্রথম দিনে আমরা যেতাম লামা, পরের দিনে যেতাম হলো আলীকদম, মানে একদিনে যাওয়া যেত না। তো প্রথম দিন লামায় আমরা পৌঁছে গেলাম, কোনো ওইভাবেই একা একা পৌঁছে গেলাম, কোনো অসুবিধা হয়নি। ইন্টারেস্টিং ঘটনা হয়েছে, যেদিন লামা থেকে আমরা আলীকদমে যাই, তো দ্যাট ওয়াজ এ বিগ নৌকার বহর, অলমোস্ট 50-60টার মতো নৌকা ছিল আমার যদি মনে পড়ে। তা আমি অ্যাজ ইউজুয়াল, আমার তো কিছু নাই, আমি উইদাউট ওয়েপেন, শুধুমাত্র ইউনিফর্ম পরা সেকেন্ড লেফটেন্যান্ট মানুষ, আমি একটা নৌকায় উঠে বসছি। আর পেট্রোল আছে আশেপাশে, পেট্রোল যাচ্ছে, নৌকাতে যাচ্ছে। আর ওখানে যাওয়ার পরে লামা থেকে যখন রওনা দিলাম, ওর মাঝপথে একটা জায়গার নাম আছে কানা মেম্বার ঘাট। আর মেম্বারটা যেহেতু একটু বোধহয় একটা তার চোখ একটা প্রবলেম ছিল, তো হি ওয়াজ কমনলি নোন অ্যাজ কানা মাঝির ঘাট। সো মোস্টলি ইট ওয়াজ নোন অ্যাজ কানা মাঝির ঘাট। আর্মি যাওয়ার পরে বোধহয় আমাকে কানা মেম্বার ঘাট হিসেবে বলা হতো। দ্যাট ওয়াজ দ্য মিড পয়েন্ট অ্যান্ড এ ক্রসিং পয়েন্ট। ওই আলীকদম থেকে যাওয়ার পরে আর যাওয়া আসার পথে ওটাকে নদী ক্রস করে রাস্তাঘাট চলতে যেত।
ওই এলাকায় যখন গেলাম তখন আমাদের মানে ওরা আগে যাওয়ার পরে আমাদের যেটা ছিল সেটা হলো যে লাঞ্চের টাইম হয়ে গেল। আমার তো খিদা লাগছে, আমার তো ওই খাওয়ার জন্য একটা গাড়িতে ওই আরেকটা নৌকাতে মেয়ে সোয়েটার সহ আমাদের লাঞ্চ টাঞ্চ সব ওখানে দেয়া। এখন দেখি পিছনে তাকায় দেখি ওই নৌকাটা অনেক পিছিয়ে পড়ে গেছে, নৌকাটা দেখা যাচ্ছে না, যদিও আমাদের থাকার কথা ক্লোজ ডিস্টেন্সে, বাট যে কোনো কারণে হোক নৌকাটা পিছিয়ে পড়ে গেছে। তখন আগের নৌকা বললো যে স্যার আপনি তা কাজ করেন, কিন্তু ওই নৌকাতে এসে যাবে আর 2 মিনিট পরে আপনাকে আমি এখানে নামাই দিচ্ছি, ইউ জাস্ট ওয়েট হিয়ার। আপনি ওই নেক্সট গাড়িতে নৌকায় উঠে আপনি লাঞ্চ করে নিয়ে ওই নৌকাতে আপনি চলে আসলাম, কোনো অসুবিধা হবে না। আমি দেখলাম যে বাহ ইন্টারেস্টিং। তারপরে আমি সামার আদার ওই কালারম্বার ঘাটে শর্ট অফ দ্যাট প্লেস আমাকে নামাই দিল। আমি ওখানে একটা গাছতলায় ওয়েট করছি for the boat to come, next boat to come, which was carrying the lunch for all of us. আর ওই আমরা ওয়াইলেসে যোগাযোগ হচ্ছে যে হ্যাঁ আমরা আসতেছি, কোনো অসুবিধা নাই। আমি বললাম যে আমি কিন্তু এখানে ওয়েট করছি, আমাকে তুলে নিয়ে যাও। ওই ওকে ফাইন, নো প্রবলেম। সব কিছু মিলে আমি তখন ওয়েট করলাম ওখানে। আই ওয়াজ লোন পার্সন। আমাকে নামাই দিয়ে নৌকা আমার চোখের সামনে চলে গেল। এই নৌকাটা চলে গেল, পরের নৌকা আর আসে না। 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, আই ডোন্ট নো। আমার কাছে মনে হচ্ছিল ইট ওয়াজ প্রবাবলি ফিউ আওয়ার্স, যে কী ব্যাপার নৌকা আসে না কেন। তখন আমার আস্তে আস্তে আমার মনের মধ্যে ঢুকলো যে আল্লাহ, এটা তো পুরা শান্তি বাহিনী ইনফেস্টেড এরিয়া। এখন যদি আমাকে কেউ এভাবে একা দেখে, তো শান্তি বাহিনী উইল আইদার কিল মি অর টেক মি অ্যাজ প্রিজনার। মোস্ট লাইকলি দে উইল কিল মি। আমার মনের মধ্যে যে অনুশোচনা তৈরি হলো সেটা হলো যে না ঠিক আছে, শান্তি বাহিনী আমাকে মেরে ফেলছে, বা তখন লোকজন তো জানবে, তো মানে কিন্তু লোকজন যখন পরে জানবে যে আমি খাওয়ার জন্য নৌকা থেকে নামছি এবং খাওয়ার জন্য বসে আছি এবং সেই সুযোগে শান্তি বাহিনী এসে আমাকে মারছে, আই ওয়াজ রিয়েলি ফিলিং ভেরি গিলটি যে এটা কী হলো। আমি মরবো যুদ্ধ করে মরতে চেয়েছি, যে আমি যুদ্ধ করে মরবো, শান্তি বাহিনীর সঙ্গে গোলাগুলি হবে, তখন যদি আমি মরি আই উইল ডাইং লাইক এ হিরো। বাট এই যে আমার লাঞ্চের জন্য ওয়েট করে অ্যান্ড শান্তি বাহিনী উইল কাম অ্যান্ড কিল মি, দিস উইল বি ভেরি ব্যাড ফর মি। আমি এটা কী বললাম, এই যে অনুষ্ঠান আমার মনের মধ্যে ঢুকলো, অ্যান্ড কিছু করারও নাই। এবং আমার কাছে মনে হচ্ছিল যে ইট ওয়াজ ফিউ আওয়ার্স যে আই এম ওয়েটিং। আমার মনে হচ্ছিল এখনই বোধহয় কোথাও কোথাও শব্দ হলে, একটা পাখি মরলো, এটা কিছু হলো, আমার কাছে ঠাপ করে মনে হলো এই বোধহয় শান্তি বাহিনী আসলো, এই বোধহয় কিছু দেখা গেল। ইট ওয়াজ রিয়েলি ভেরি ব্যাড থিং, এবং আমার কাছে ওটা খারাপ একটা এক্সপেরিয়েন্স। তারপরে বোধহয় আই ডোন্ট নো, নৌকাও অনেক দূরে ছিল, ইট ওয়াজ অ্যাবাউট মোর দেন 25-30 মিনিটস। তারপরে দেখি যে ওই নৌকাটা আমি দেখলাম, নৌকা আসলো, তারপর নৌকায় উঠে আমি অ্যাজ ইউজুয়াল আমি লাঞ্চ করলাম, আর তারপরে গিয়ে আলিগড়ের হয়তো বিকাল বা সন্ধ্যার দিকে আলিগড়ে পৌঁছেছিলাম। বাট দ্যাট ওয়াজ এ ভেরি হরেবল এক্সপিরিয়েন্স অফ মাইন্ড। এবং এইভাবে একটা অপারেশনাল এলাকা, শান্তি বাহিনী যেখানে অহরহ ঘোরাঘুরি করে, সেখানে এরকম করে আমার নেমে থাকাটা, ইট ওয়াজ রিয়েলি ব্যাড, ইট ওয়াজ রিয়েলি ব্যাড। আমরা যখন কমান্ডো কোর্স করি সেই সময় নানান ঘটনা ঘটে। তখন এটা এগেইন এটা অনেক সময় মনের মধ্যে আসলে হাসিও লাগে, আবার অনেক সময় কষ্টও পাই। আমাদের এরকম কমান্ডো কোর্স করার সময় একটা ঘটনা, একটা এক্সারসাইজ থাকে, এটাকে বলে সার্ভাইভাল এক্সারসাইজ। সার্ভাইভাল এক্সারসাইজটা হলো উই হ্যাভ টু লিভ অন দি গ্রাউন্ড। আমাদের সাথে কোনো রকমের খাবার দাবার থাকবে না, শুধু কিছু লবণ, মরিচ, এই এতটুকু জিনিস। তা আমাদেরকে যাওয়ার আগে সমস্ত জিনিস চেক করি, ইভেন টাকা পয়সাও রাখতে দেয় না, সব চেক করে এটা নিয়ে নেয় ইনস্ট্রাক্টররা। তা আমার বাড়ি ছিল একজন কর্পোরাল, মানে আগে নায়ক সাত্তার। তা আমি কমান্ডো কোর্স করার সময় একটু হালকা পাতলা ছিলাম। সে আমারে বললো যে স্যার এই 3 দিন আপনি খাইবেন কি? আমি যে কি খাবো, কিছু তো খাইতে দিবে না, আমি খাওয়ার ব্যবস্থা করবো। সে দেখলাম সন্ধ্যার সময় আমাদের ফলিন হবে, ফলিনের আগে 1 কৌটা হরলিক্স নিয়ে, 1 বয়ম হরলিক্স নিয়ে আসছে। আমি সাত্তার এটা তো রাইখা দিবে, বলে দেখেন না আমি কি করি।
সে তারপরে যখন ইনস্ট্রাক্টররা আসার আগে অন্ধকার হয়ে গেছে, সে অন্ধকারেই এই আমার হরলিক্সের বয়মটা ঢিল মারলো। ওইখানে আমাদের এসআইএনটিতে বাস্কেটবল গ্রাউন্ডের মধ্যে এই চেকিংটা হতো। বাস্কেটবল গ্রাউন্ডের পাশেই ছিল ওই লজ্জাবতী গাছের ঝোপ। সে ওইখানে ঢিল মারলো। ইনস্ট্রাক্টররা এসে চেক টেক করে আমাদের কাছে কিছু পাইলো না, বললো যে ঠিক আছে মুভ করার আগে যে ব্রেকটা থাকে সেই অন্ধকারের মধ্যে যাইয়াই লজ্জাবতী গাছের ভিতর থেকে সেই হরলিক্সের বয়ম আইনা আমার পিঠের মধ্যে ঢুকাই দিল, বলে রাখেন স্যার। ওই সময়টায় বাংলাদেশে 50 বছরও এত ঠান্ডা পড়ে নাই। এটা ডিসেম্বরের দিকে। আমরা সারা রাত হেঁটে সিলেটে তো ছড়া পার হয়ে আমরা হাইড আউটে যেয়ে পৌঁছালাম। এখন সবাই যার যার মতন করে রান্না বাড়া করতেছে। আমিও অলস, আমার বাড়িও অলস। স্যার রান্না বাড়া কিছু করতে পারতাম না, এখন আপনি কিছু পারলে করেন। আমিও পারবো না। বলছি কি করবো? হরলিক্সের বয়ম বাই করেন। সে তখন আমাদের মেস্টিনে হরলিক্স পানি ছড়ার পানি তো আসেই, পানি গরম করে ওইখানে হরলিক্স দিয়ে আমরা দুইজন গরম গরম হরলিক্স খেয়ে চাঙ্গা হইলাম। নিমিষের মধ্যে এটা হাইড আউটে বাকি যারা ছিল তাদের কাছে চলে গেল। তারা বিভিন্ন জিনিস জোগাড় করছে, কেউ কাঁচা কলা, কেউ কলার ভিতরে থোর, এই সমস্ত জায়গায় কেউ ছোটখাটো মাছও ধরছে, এগুলি দিয়ে তারা খাচ্ছে। আমরা দুইজন, যেহেতু আমাদের কিছু হরলিক্স আছে, এই খবর যাইতে 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 ইনস্ট্রাক্টরের কানে পৌঁছে গেছে। তো রাত্র প্রায় 2টার দিকে one of the instructor came and told me, Jasad, I am very tired and it's very cold. Give me something. আমি বলছি, স্যার এইটা হলো সার্ভাইভালের ব্যাপার, কোথা থেকে আপনারা কি খাওয়াবো? বলে যে I know you have something. আমি আমার কিচ্ছু নাই। বলে যে দেখো এইটা তুমি আমার দাও, আমি কাউরে বলবো না। আমি আপনি বলবেন না, আপনার এখন যদি আমি খাওয়াইও পরক্ষণে আপনি আমার ইউ উইল সিজ মাই যেটা খাইতে চাইতেছেন। বলে যে আমি এখন খাবো, পরক্ষণে ভুলে যাব। আমি যে কথা গিভ মি ওয়ার্ড, জেন্টলম্যানস এগ্রিমেন্ট। বলে যে তুমি আমার খাওয়া, আমি শীতে মরে যেতেছি। পরে আমার না বাড়িরে বললাম, বাড়ি স্যাররে একটু হরলিক্স খাওয়া। তারপরে সে গরম করে স্যাররে 1 মেস্টিন হরলিক্স দিল। হরলিক্স দেওয়ার পরে খাইলো। খাইয়া আমি বললাম যে স্যার মনে রাখেন, কথা দিছেন। সে বল যে আই গেভ ইউ ওয়ার্ড, আই উইল নট টেল এনিওয়ান। কিছুক্ষণ পরে দেখি আরেকজন ইনস্ট্রাক্টর চলে আসছে, বল যে হি গেভ ইউ ওয়ার্ড, আই অলসো গিভ ইউ ওয়ার্ড, আই উইল নট টেল ইউ এনিথিং। তো আনফর্চুনেটলি উনি আমার খুব ভালো একজন, আমার প্রিয় একজন ইনস্ট্রাক্টর ছিল। আমিও ওনার রিফিউজ করতে পারিনি, শুধু বললাম যে মাইন্ড ইট, জেন্টলম্যানস ওয়ার্ড ইজ ওয়ান্স গিভেন, ইটস নট টেকেন ওভার। সাথে সাথে ওনাকেও আমরা এই হরলিক্স খাওয়াইলাম এবং হি নেভার টোল্ড এনিওয়ান, অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ এভরিথিং।